কিন্তু আসবে। হ্যাঁ, স্যার বলছিলাম একটা ইন্টারভিউ নিয়ে স্যার একটা কোয়েশ্চেন ছিল, মেনলি স্যার কোন পোর্শন গুলোকে একটু ভালো মতো দেখে যাব, মানে আর্থিং, ইনস্টলেশন, মেনটেনেন্স, ওয়ারিং, ওই পার্টটা। আমি তোমাদের 1 তারিখে একটা ক্লাস নেবো, ঠিক আছে? আমি কি বললাম, এটা ভুল করে আমি ক্লাসটা নিয়ে নিয়েছি। 1 তারিখে তোমাদের ডেডিকেটেড একটা সেশন নেবো, ঠিক আছে? তখন হ্যাঁ একটু হ্যাঁ, সব করে নিই, আচ্ছা ঠিক আছে। কারণ আমাদের এটা এই ক্লাসটা হয়ে যাক। হ্যাঁ, আমি বলে দেবো সব, ওই কোনো চিন্তা নেই। আজকের ক্লাসটা জাস্ট একটা লিঙ্ক আমি ভুল করে তোমাদের পেস্ট করে দিয়েছি, অনেকগুলো গ্রুপে পেস্ট করতে গিয়ে। তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করো, অসুবিধা নেই। আমরা ওই বিএসসির এই কোশ্চেনটা করবো। ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। বলো কোশ্চেনটা কি হবে। বলছে, if the supply frequency of a transformer increases, the secondary output voltage of the transformer কি হবে? হ্যাঁ, increase, Sir, remains Remain the same. same. Remains same. বলো আর কি হবে? Remain same. সেম কনস্ট্যান্ট। Sir, increase হবে. Sorry, sir. Increase হবে, please. বলো যারা ইনক্রিজ ডিক্রিজ সব বলে ভালো। Increase হবে, sir. যার ইনক্রিজ ডিক্রিজ মনে হচ্ছে, যার বাড়ছে কমছে মনে হচ্ছে, সব বলে ভালো। Sir, increasing হবে, sir. Sorry, sir. আর তুমি ওই এসসিটিওর যে এটা পরীক্ষাটা সাইকো টেস্টের জন্য প্রিপারেশন নাও, ঠিক আছে? সাইকো টেস্ট কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না, কোনো ধরো সাইকো টেস্ট ক্লিয়ার করতে পারবে না কিন্তু। তুমি ওই বিহারের যেগুলো অনেক জায়গায়, আমি এক জায়গায় স্যার যোগাযোগ করেছি। হ্যাঁ, দিল্লিতে একটা ভালো টিচার, হ্যাঁ, চার্জটা একটু বেশি লাগছে, তাও 2,500 টাকা বলছে। হ্যাঁ, তুমি ওখানে পয়সাটা খরচা করো, কারণ ওই, হ্যাঁ, কারণ হচ্ছে ওই সাইকো টেস্ট আমরা কোনো জানি না, মানে আমি জানি না। আর এখানকার লোক কোনো লোকের কাছ থেকে তুমি সাইকো টেস্ট করতে পারো লাভ নেই। আমি জানি স্যার, রিমেন সেম হবে, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, বেড়ে যায়, তাও ঠিক আছে, সেমই থাকবে। হ্যাঁ, একই তো থাকবে, ফ্রিকোয়েন্সি তো কোনো চেঞ্জ হবে না। ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি অফ দ্য ট্রান্সফরমার ইনক্রিজেস, সেকেন্ডারি আউটপুট ভোল্টেজের কথা বলেছে। ও তো কনস্ট্যান্ট, তো তুমি ইএমএফ পার টার্ম দেখবে তো। তুমি যে ফর্মুলাটা জানো সেটা ধরো ইপি আছে, ঠিক আছে? 4.44 এর আইএম ইপি, এইটাকে তো প্রাইমারি। আর তুমি যখন ভোল্টেজ ক্যালকুলেশন করবে তখন তো ইএস টাকে কনসিডার করে করবে, 4.44 এর আইএম টিএস। এবার তুমি দুটোকে রেশিও করো, টার্ম ইপি বাই ইএস করো। ফ্রিকোয়েন্সি টার্মই তো নেই, ফ্রিকোয়েন্সি কোথায় আছে এখানে? যতটা বাড়বে ওইটা তো আইএমটার সঙ্গে এটা ব্যালেন্স হয়ে যাবে, এটা তো সেম আছে না, ব্যালেন্স আউট হয়ে যাবে দুটো। তুমি যদি এটাকে যতটা ফ্র্যাকশনে বাড়াবে সেই অনুযায়ী এটাও তো সেই ফ্র্যাকশনে বাড়বে, তাহলে এটা কি আলটিমেটলি ইপি আর ইএস এর উপর কোনো ইফেক্ট তৈরি করবে? বলো। According to Lambert's law, the illumination on the surface is proportional to আই cos থিটা বাই আর স্কয়ার 1 by cos square, option D. E is equal to I by D square, কি হবে স্যার? তাই তো? এবার D সমান সমান কত ছিল? এটা আঁকতে হবে স্যার, ওই ছবিটা আঁকতে হবে তো? ওইটা আঁকতে হবে। এটা cos cube থিটা হবে, আগের দিন করেছি, আর পড়াবো না। এই থিটাই হবে স্যার। ওই এইচ স্কয়ার বা ইয়ে করে কাটাকাটি আগের দিন বুঝতে পারোনি? মানে ধরো এইটা হচ্ছে সোর্সটা, ওটা ঠিক আছে।
ধরো এইটা হচ্ছে ডাইরেক্টলি আন্ডার দা পয়েন্ট, ধরো এটা হচ্ছে এ পয়েন্ট। এবার তুমি বার করতে চাইছো কোন একটা পয়েন্ট, সাপোজ সে এরকম একটা জায়গায় ডি একটা পয়েন্টে বার করতে চাইছো। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখেছি, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর দিস পয়েন্ট অনলি, এই পয়েন্টের জন্য অ্যাপ্লিকেবল। এই ডিসটেন্সটা হচ্ছে আমার কাছে ডি, ঠিক আছে, বা দ্যাট ইজ ইকুয়াল টু এইচ, মানে ডি আর এইচ এখানে ইকুয়াল আছে। আর এইটা হয়ে যাচ্ছে কি আমার কাছে পরের ডি, মানে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে ডিসটেন্স অফ সেপারেশন বিটুইন দ্য টু পয়েন্টস, এদের মাঝে অ্যাঙ্গেল হচ্ছে cos থিটা, হ্যাঁ থিটা। এর ভিত্তিতে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, তারপর দেখলে cos কিউব থিটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার থাকছে, কিউবটা হচ্ছে কি করে, তুমি এটা তো এ ভি আছে তো, তুমি হিসাব করতে হবে। বলে দিচ্ছি cos থিটার ভ্যালুটা বসাও না, cos থিটা মানে কত হয়, এটা একটা h বাই d হচ্ছে তো, এখান থেকে তার একটা d চলে আসছে। D, আরে দেখো d ইকুয়াল টু h বাই cos থিটা, ঠিক আছে। তাহলে ডি এর জায়গায় h বাই cos থিটা রোল করে স্কয়ার। তোমার এখানে একটা cos থিটা, এটা তো h বাই cos থিটা হবে না, হ্যাঁ, কিন্তু cosটা কি হচ্ছে cos এর কিউব কি করে হচ্ছে? আচ্ছা স্যার, আমি কিন্তু বারবার বলছি এটা স্যার এই কনসেপ্ট থেকে আসবে। তাহলে আপনি ওই জায়গাটা ভাবছেন যেখানে একটা সোর্স দিয়ে 3-4টে পয়েন্টে আলোচিত করা হবে, মানে ইলুমিনেশনের ওই ছবিটা যেটা ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করেছিল, মানে একটা ছবি এঁকে আমি বলে দিচ্ছি ওর হিসাব, আমি ড্রয়িংটা করে দিতে পারবো না। আমি বলে দিচ্ছি কি করে ওই h cos কিউব। প্রথমটা স্যার ই এটা হচ্ছে না, যেহেতু cos ফাইটা 0 ডিগ্রি, তার জন্য ই এর ইলুমিনেশনটা ওইটাই থাকবে, ই এ cos কিউব থিটা হবে। ও এখানে একটা এক্সট্রা cos থিটা আসবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপরে একটা আগে থেকে cos থিটা থাকবে, এইখানে একটা cos থিটা আসবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অ্যাকচুয়ালি স্যার ওটার কম্পোনেন্টটা ভাঙা হবে তো, ডিটা তো স্যার পারপেন্ডিকুলার হাইট না, ডিটা তো স্যার স্ল্যান্ট হাইট, তাহলে ডি ইকুয়ালস টু এইচ কস থিটা হয়ে যাবে নিচে। মানে এখানে এরকম একটা আসবে, দাঁড়াও বলে দিচ্ছি, i বাই d স্কয়ার cos থিটা হবে। আই cos থিটা বাই এবার এটাকে তুমি d ধরো না, দাঁড়াও আমি বলে দিচ্ছি এটাকে তুমি r ধরো, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। এটাকে তুমি r ধরো, এটা r ধরো, ঠিক আছে, এইটাকে তুমি r ধরো। এইবার এই যে তুমি r ধরলে, তাহলে এইটা হয়ে গেল তোমার h বাই r, তাই তো, এইটা হচ্ছে তোমার h বাই r, আগে দিনই তো করলাম এই জিনিসটা। এটা হচ্ছে h বাই r, ঠিক আছে, ভুল বাই অতিভুজ করলে তোমার এইটা আসছে। হুম? হ্যাঁ, এবার এইটা, এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এইটা হচ্ছে cos থিটার রিপ্রেজেন্টেশন, ডাইরেক্ট এরকম, আমি কি বলতে চাইছি, ডাইরেক্টলি যদি এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় তখন এইটা, আর যদি স্ল্যান্টিং ডিসটেন্স হয় তখন এই ফর্মুলাটা। এইবার তুমি এইখানে cos এই d এর ভ্যালুটা তুমি h বাই cos থিটা বসাও। হ্যাঁ, এবার তুমি এর কথা d এর ভ্যালুটা h বাই cos থিটা বসাও। এইবার তোমার cos কিউব থিটা আসবে, ওই ডিসপ্লেসমেন্টটার জন্য, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। 53টা বলো, সব থেকে ফাস্টেস্ট কোনটা? MOSFET MOSFET। এবার বলো 54টা, 54। সেন্ট্রিফিউগাল ফোর্সে কিভাবে লেখা হয়? সেন্ট্রিফিউগাল সেন্ট্রিপিটাল একই, মানে একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে। ফোর্সটাকে লেখা হয় mv স্কয়ার বাই r, mv স্কয়ার বাই r। এবার তুমি ভি কে কি লিখতে পারো? ভি কে লিখতে পারো হচ্ছে
ভি ইকুয়াল টু লিখতে বলা হচ্ছে ওমেগা ইন্টু আর। ভিটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, নর্মাল ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, আর ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই তো? তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, এম ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর। এম ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে আরেকটা টার্ম আমাকে ডিফাইন করতে হবে, এল। এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, তোমার এম ইন্টু ওমেগা, মাস ইন্টু ওমেগা, ঠিক আছে? তাহলে যদি এম ওমেগাটা হয়ে থাকে তাহলে দেখো কি লিখতে পারি, তুমি দেখো আমি এখান থেকে কিভাবে লিখতে চাইছি, আমি শুধু লিখতে চাইছি এল এম আর আর এরকম ভাবে লিখবো, এল থাকবে এম থাকবে আর আর থাকবে এইভাবে লিখবো। তাহলে এম ওমেগার জায়গায় তুমি একটা এল বসিয়ে দাও, তাহলে পড়ে থাকবে হচ্ছে ওমেগা আর স্কয়ার, ওমেগা আর পড়ে থাকবে এল, এল ওমেগা আর পড়ে থাকবে, ঠিক আছে? আর যদি অন্য কোনো ভাবে লিখবার চেষ্টা করি, অন্য কোনো ভাবে লেখার চেষ্টা করি, ধরো এটাকে আমি লিখে দিলাম ভি ইন্টু আর, তাহলে এখান থেকে ভি সমান সমান হয়ে যাচ্ছে এল বাই এম আর, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখছি এম বাই আর, আর ভি এর জায়গায় লিখবো এল বাই এম স্কোয়ার আর স্কোয়ার, তাই তো? দেখো এইখানে আমি ভিটা বসিয়ে দিয়েছি, এই ভিটাকে বসিয়েছি, এইখান থেকে ভিটাকে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে এল স্কোয়ার বাই এম আর কিউ, ঠিক আছে? এল স্কোয়ার বাই এম আর কিউ, তার মানে এইটা হবে, অপশন বিটা হবে, এল স্কোয়ার বাই এম আর কিউ, মানে যেটাই হোক এইটা অ্যান্সার হবে, এল স্কোয়ার বাই এম আর কিউ, ঠিক আছে? এল স্কোয়ার বাই এম আর কিউ, অপশনটা কি ছিল দেখি আমি, 54 বি ছিল, বি, এটা খেয়াল রাখবে। স্যার এখানে ইউনিফর্ম, এলটা তো স্যার এখানে ইউনিফর্ম স্পিড দেওয়া রয়েছে। এলটা দেওয়া আছে, হ্যাঁ, ইউনিফর্ম স্পিড। উইথ ইউনিফর্ম স্পিড, স্যার ডি এরটাই তো অ্যান্সার হওয়া উচিত। না এটা প্রথমে এম, দেওয়া আছে, ঠিক করে দেখো, এল ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আরে পুরোটা পড় না সেন্টেন্সটা, পুরোটা পড়ো সেন্টেন্সটা, তাহলে বুঝতে পারবে। ইফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ মাস এম রোটেটিং এট এ সার্কুলার ইন এ সার্কুলার পাথ অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড, এই জন্য এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমাদের এখন বর্তমান পরিস্থিতি। কি কি দেখায়, যে বিভিন্ন ভিডিও গুলো যারা বানায় টুকরো টুকরো ইনফরমেশন দেখে, পুরো সেন্টেন্সটা পড়ে না। তুমি যদি এখানে পড়ো তোমার মনে হবে ইউনিফর্ম স্পিড ইকুয়াল টু এল লেখা আছে, কিন্তু পুরো লাইনটা পড়ে দেখো, পুরো লাইনটা পড়লে বুঝতে পারবে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে গিয়ে ও বলতে চাইছে যেখানে মাসটা এম আছে, রেডিয়াসটা আর আছে, আর সেটা ইউনিফর্ম স্পিডে ঘুরছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে এল। পুরোটা পড়ো তোমরা, এটা গন্ডগোল করছো কিন্তু খুব বড়। তোমার কোশ্চেনটা দেখেছো, কোশ্চেনটা কিন্তু পুরোটা পড়োনি, এটা কিন্তু যে কোনো পরীক্ষায় দিতে পারে, এটা তোমার ইভেন ওই আমাদের যে নন টেকনিক্যাল ফিজিক্স আছে, ফিজিক্সে কিন্তু দিতে পারে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, এবার অনেক রকম রিপ্রেজেন্টেশন থাকতে পারে, এটাও দিতে পারে, এই ফর্মেও দিতে পারে, ঠিক আছে, ইউনিট দিয়ে দিতে পারে। এটা 2020 কোশ্চেন। তারপরটা বলো 55 SF6 SF6 কে সবাই SF6 55 টা SF6। আচ্ছা হ্যাঁ, এইটা তুমি এয়ার ব্লাস্ট করো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ওদের, হ্যাঁ স্যার এয়ার ব্লাস্টই হবে। এটা এয়ার ব্লাস্ট করো, এক্সট্রা হাই টেনশন অ্যাপ্লিকেশনের জন্য এটাকে তুমি এয়ার ব্লাস্ট সার্টিফিকেট করো, ঠিক আছে? এয়ার ব্লাস্ট সার্টিফিকেট করো, না ডিওসিবি হবে। সব থেকে হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনে এয়ার ব্লাস্টটাকে সবসময় লিখি, ঠিক আছে? এবার এটা দেখো, a person cannot see distant objects clearly
এটা কি বলে? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া না, ঠিক করে রাখবে। স্যার মায়োপিয়া। মায়োপিয়া স্যার, মায়োপিয়া। মায়োপিয়া। দূরের দৃষ্টি ব্যাহত হয়েছে। এই যে আমার চোখে চশমাটা যেটা আছে সেটা মাইনাস পাওয়ারের হবে না? মাইনাস পাওয়ার মানে কি? দূরের দৃষ্টি দেখতে পাই। ধরো চশমাটা যদি খুলে নিই তাহলে সামনে দিয়ে কি বাস আসছে বুঝতে পারবো না, বাসের নাম্বার চেক করতে হবে, তাই না? ওইটা হচ্ছে মায়োপিয়া। দূরের দৃষ্টিটা হচ্ছে মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়াটা হচ্ছে যেটা বয়স্কদের হয়, এজেড পার্সনদের চোখের সামনে দৃষ্টি হয়। আবার কিছু কিছু মানুষের ডুয়াল ভিউ থাকে, ওদের আবার দুটোই থাকে, মানে চশমার উপরের দিকটা একরকম, নিচের দিকটা একরকম। উপরের দিকটা নিচের দিকটা কাছে দেখাতো, এটা বয়সকালে হয়। এটা ফিজিক্সের কোশ্চেন, নন টেকনিক্যালে আসবে। তুমি ভাবছো কি তোমাদের আমি কোশ্চেনটা হয়তো, হ্যাঁ কোশ্চেনটা তো পিএসসি এই কোশ্চেন, কিন্তু তোমার টপিকটা তো কি হয়? হ্যাঁ, সব সিলেবাসটা দেখলে বুঝতে পারবে। 57 বলটা কি হবে? বলো কি হবে? অপশন ডি। অপশন ডি 57। পার্সিয়াল ডেরিভেটিভ করতে বলেছে, ঠিক আছে? ইফ ভি ইজ ইকুয়াল টু, করব সেটা বাকি সবকিছু বলো কত হবে তাহলে? আর কোশ্চেনটা কিছু ভুল লিখেছি, দাঁড়া 1 মিনিট দেখে নিই। কোশ্চেনটা কি ঠিক আছে? না, এটা আছে। If v is equal to এত, তাহলে কত হবে বলো? ডেরিভেটিভ করলে কত পারবে? প্রথমটার জন্য যদি শুধুমাত্র x এর ডেরিভেটিভ হবে, তো x এর দুবার ডেরিভেটিভ করলে কত হবে? 2 পড়ে থাকবে। আচ্ছা, তারপরটা ডেরিভেটিভ করলে দুবার শুধু y 2 পড়ে থাকবে। এটা ডেরিভেটিভ করলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। আচ্ছা, পার্সিয়াল ডেরিভেটিভ করলে তো একই আছে। পার্সিয়াল করলে শুধু সেই ফ্র্যাকশনটা নিয়ে নেবে। বাকিগুলো তো জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইগুলো তো জিরো হওয়ার কথা। হবে না, নয় 1 হবে, তাহলে জিরো হবে, এটা ছাড়া উত্তর হবে। মানে that's part মাল্টিপল অপশন হিটিং প্র্যাকটিস, তাই তো? মাল্টিপল অপশন হিটিং প্র্যাকটিস থেকে মনে হচ্ছে তিনটে যেহেতু আছে, এটা একটাকেই জানি কি উত্তর হবে দেখুন। এক উত্তর বললাম, কি আছে ভুল হলে অপশন আছে সি, জিরো। জিরো অ্যান্সার আছে, কি করবো? ঠিক আছে? এটা হলে পরে দেখবো। এটা স্যার একটা যদি না মাইনাস আসে, কিছু একটা গন্ডগোল করছি, বুঝতে পারছি না। কোশ্চেনটাও কোনো ভুল থাকতে পারে। মাইনাস না থাকলে কি করে হবে? কোশ্চেনটা আপনি দিয়েছেন, এখানে যদি কোনো মাইনাস থাকে এই উত্তরটা আসবে। এটা তো জিরো অ্যান্সার বলছে, তাই এই তো কোশ্চেনটা এটাই তো বলতে পারবো না, আমি জানি না কনসেপ্ট কোথায় লাগিয়ে করেছে, এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাই হোক, ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু পিএসসি তো না, পিএসসি ও ছেড়ে দাও, ও ছেড়ে দাও, যেটা পারবে না সেটা ছেড়ে দাও। ঠিক আছে। লাইট উইল ট্রাভেল কত হবে? অপশন ডি স্যার। 320/10। যেটা পারবে না স্যার এখানে হ্যাঁ বলো ভাই। স্যার বলছিলাম এইটা স্যার উইথ দ্য ভেলোসিটি অফ মানে কোন মিডিয়ামের কথা তো এখানে বলা নেই স্যার, মানে ভ্যাকিউম কি এয়ার ওরা? ও যেটা বলতে কিছু বলা নেই মানে ভ্যাকিউম। বলতে হবে না। ওরে ঠিক আছে, তারপরটা বলো। 59 বলো। স্মল ভোল্টেজ ইজ জেনারেটেড। হ্যাঁ, থার্মোকাপলে কি হবে? একটা ভোল্টেজ জেনারেট হয় তো।
হোয়াট হ্যাপেন্স when the heat is applied ভোল্টেজ তৈরি হবে, তাই তো? চার স্যার বি হবে বি বলো কি কি প্যারামিটার থাকে? হবে তো? আগের দিন করেছো তো? ট্রানজিস্টরের হাইব্রিড প্যারামিটার কি কি বেরিয়েছিল? ট্রানজিস্টর ইকুইভ্যালেন্ট সার্কিট কি বেরিয়েছিল বলো? ইনপুট সাইডটা কি বেরিয়েছিল আর আউটপুট সাইডটা কি বেরিয়েছিল বলো? এর পাতা উল্টাচ্ছে, এই! প্রথমে এদিকটা কি ছিল? ইনপুটটা কি ইকুয়েশন ছিল? কেসিএল ছিল না কেভিএল ছিল? কেভিএল ছিল মনে হয়, দেখো। আর এখানে কেসিএল ইকুয়েশন ছিল, তাই তো? তার মানে এখানে একটা রেজিস্টার ছিল ইন সিরিজ উইথ ভোল্টেজ সোর্স। এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স ছিল, তাই তো? আর এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ছিল। দেখে নিলেই তো হয়ে গেল, দেখে নিলে তো আর কিছু মাথা জোর পড়ার প্রশ্নই পড়লো না। মাথা জোর পড়লো কি বলো? এবার বলো প্যারামিটার গুলো কি ছিল? এবার বলো প্যারামিটার গুলো কি ছিল বলো? প্যারামিটার গুলো কি ছিল বলো? হ্যাঁ, প্যারামিটার গুলো বলতে হবে। এটা কি ছিল? দেখো খাতা দেখো, আগে থেকে খাতাটা উল্টাও, বলো এটা এই রেজিস্ট্যান্সটাকে কি লিখেছিলাম? এইগুলোকে ফিডব্যাক করতে হবে না, নাহলে ভুলে যাবে তো। আমি এটা কেন লিখছি? যাতে করে তোমার এটা মনে থাকে, নাহলে তো ভুলে যাবে সব। কি করেছিলাম? ওই যে আর পাই, সে কি করেছিলাম? জিএম আর পাই, মনে আছে? জিএম আর পাই সব ছিল তো? কোথায় গেল কথা? সব লিখে নিকে। वेरी गुड, सब भूल गया, हम भी भूल गए, तुम भी भूल जाओ। सब भूल जाना ठीक है। इलेक्ट्रॉनिक्स, ताई तो? इलेक्ट्रॉनिक्स, ट्रांजिस्टर बायसिंग, ट्रांजिस्टर एसी एनालिसिस। भूले गए तो मुश्किल है ना। ভুল লিখেছি তার মানে ডায়াগ্রাম ভুল করেছি। তাহলে প্রথম কথা হচ্ছে যদি পাই মডেল হয়, পাই মডেলে কি হবে? শুধু প্রথমে থাকবে আর পাই আর ওইদিকে থাকবে জিএম ভিবি, তাই তো? তাহলে এটা ভুল করেছি, এখানে শুধু রেজিস্ট্যান্সটা থাকবে, ঠিক আছে? এখানে থাকবে শুধু রেজিস্ট্যান্সটা। দিস ইজ দি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হয়ে গেল আর পাই, এটা হয়ে যাচ্ছে কি জিএম ভিবি, ঠিক আছে? দেখো একটা হচ্ছে আর পাই, একটা হচ্ছে জিএম ভিবি, তাই তো? বাঁ দিকটা হচ্ছে তোমার বেস ভোল্টেজ, বেস কারেন্ট, আর নিচে রয়েছে এমিটার কারেন্ট। এটা হচ্ছে বেস ভোল্টেজ, এইটা হচ্ছে এমিটার, ঠিক আছে? এটা কত হবে তাহলে? ভিসিই, কালেক্টর এমিটার ভোল্টেজ, তাই তো? এটা হচ্ছে আইসি, বুঝতে পারছো? দিস ইজ দি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দি ট্রানজিস্টর। এবার এর যে চারটে হাইব্রিড প্যারামিটার বেরিয়েছিল সেগুলো কি কি বেরিয়েছিল দেখো। হ্যাঁ দেখো, চারটে হাইব্রিড প্যারামিটার বেরিয়েছিল। চারটে হাইব্রিড প্যারামিটার, একটা হচ্ছে H11, দ্যাট ইজ R5, যেটা H11 বলছি, দ্যাট ইজ ইকুয়াল টু R5, দ্যাট ইজ VBE বাই IB। তোমাকে তাহলে কি বার করতে দিল? ধরো H11 বার করতে দিল ফর ট্রানজিস্টর, তাহলে লিখবো হচ্ছে VBE বাই IB। VBE IB দেওয়া থাকবে, সেখান থেকে H11 বেরিয়ে যাবে। এইটুকু বার করতে গেলে সেটা হচ্ছে বেরোলো GM, ট্রান্স কন্ডাক্টেন্স। এটা কন্ডাক্টেন্স মানে IE বাই VBE করলে তোমার এটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এইবার এইটা হলো দুটো প্যারামিটার, আর বাকি দুটো H22, H12 আর H22 কত হবে? H12
আর H22 বলো H12 আর H22 H12 আর H22 H12 আর H22 জিরো হবে এই H12 আর H21 দেখো জিরো হবে এই যে কেবিএল ইকুয়েশন লিখছো সেখান থেকে এর থেকে বেশি কিছু আর পাওয়া যাবে না কেবিএল ইকুয়েশনটা আই থিংক উপরে লিখেছিলাম এই যে VB is equal to IB into R5 মানে ইনপুট সাইড কোনটা আছে ইনপুট সাইড তোমার এখানে হচ্ছে বেস এমিটার সাইডটা তাই তো তার মানে এখানে আমি যদি কম্পেয়ার করি আমি এখানে কম্পারিজন হিসেবে যদি লিখি এই যে VBE যেটা লিখেছি ঠিক আছে দ্যাট ইজ মাই V1 এই ইকুয়েশন অনুযায়ী V1 আচ্ছা IB যেটা লিখেছি IB is my বলো I1 ঠিক আছে তাহলে এখান থেকে আমি যেটা পেলাম V1 is equal to I1 R5 তাহলে তারপরের যে কোএফিসিয়েন্টটা এইটা পেয়েছি কিন্তু এটা আছে কোনো তো নেই দেখো আছে কিছু বলো আর তো কিছু নেই তার মানে এখানে জিরো হচ্ছে তাহলে এই ভ্যালুগুলো কিন্তু জিরো হবে প্যারামিটার চারটে থাকলে এগুলোর ভ্যালু কিন্তু জিরো আসবে তোমাকে বার করতে দেবে পরীক্ষায় দেখবে না H11 কোনটাকে বলবে আর H2 কোনটাকে বলবে পরেরটা বলো Transmission line having length equal to odd multiple of quarter wavelength is short circuited at the input impedance. That's it. Is কত হবে? এই কোশ্চেনটার আমি অ্যানসার খুঁজে পাইনি করতে পারিনি ঠিক আছে তোমরা একটু চেষ্টা করে দেখো যদি পারো আমি পরে এটাকে করে দেখবো ঠিক আছে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি দিয়েছে হচ্ছে না এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের কোশ্চেন হ্যাঁ ফিল্ড থিওরি ট্রান্সমিশন লাইন সেগমেন্টের ওই তো ওই আপনার ওই রিফ্লেকশন আউট হয় এই জায়গাটা ওই আরো অন্যদিকের কোশ্চেন এটা ঠিক আছে এই কোশ্চেনটা সলিউশনটা আমি ঠিক পাইনি অ্যানসারটা আছে অ্যানসারটা মনে হয় 4 টাইমস হবে যত সম্ভব ঠিক আছে এইটার অ্যানসারটা কিন্তু পাওয়া যায়নি এই কোশ্চেনে এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারিনি কি আছে আমি পরে দেখছি কোয়ার্টার ওয়েভলেন্থ মানে হচ্ছে তোমার যে ওয়েভলেন্থটা আছে তার 1/4 আবার শর্ট সার্কিটের একটা ইনপুট ইম্পিডেন্স ইনপুট সাইডটা শর্ট সার্কিট করেছে ঠিক আছে এই সমস্ত পয়েন্ট গুলো ধরা যায় না যাই হোক তারপরটা চলে আসবে B স্যার B 62 টা কত হবে বলো B স্যার 62 একটা B is correct ঠিক আছে এই বাইরে 3 বেরিয়ে এলো 15 e to the power 3x sin x টা হয়ে যাচ্ছে প্লাস cos x ঠিক আছে এটা দেখো এটা সবার পারা উচিত এটা সবার পারা উচিত আরে এত সময় এত সময় লাগলে হবে FR is equal to S into F S দেওয়া আছে 4% এটা করে 4-5-20 0.04 into 50 তাই না এটা মনে হচ্ছে 5 HP আছে এইটা ছিল কোশ্চেনটা তাই তো দেখে বোঝাই যাচ্ছে না কি ছিল কোশ্চেনটা কোন দিকে দেখে 1.5 HP আছে ঠিক আছে এটা 1.5 HP 1.5 into 745 বার করো বার করো কত হবে 1.5 HP কে তুমি 746 দিয়ে গুণ করো তবে তো ওয়াট বেরোবে 5 অ্যাম্পিয়ার তাই তো 746 দিয়ে গুণ করো তাহলে ওয়াট বেরোলো এবার তুমি ভোল্টেজ দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার
কারেন্ট বেরিয়ে যাবে। এটা কত হচ্ছে? 5 অ্যাম্পিয়ার স্যার 5 অ্যাম্পিয়ার। স্যার 746 টা একটু বলবেন এটা কি জিনিস? এই রে, এটা মুশকিলের ব্যাপার। আচ্ছা ঠিক আছে স্যার। এইখানে একটা ব্যাপার আছে, এটা 746 হয় 735 হয়। মেট্রিক 735.5 কোনটা কখন ইউজ করা হয়? বলুন। তোমরা এটাকে খেয়াল রাখবে, হ্যাঁ, কখন ব্যবহার করা হয়। নেক্সট, ক্যান্ডেলা ইজ দ্য ইউনিট অফ luminous intensity. luminous intensity luminous flux Luminous flux. Intensity. Intensity. lumen, তাই তো? lumen। তোমরা পুরোপুরি পিডিএফটার তো দাঁড়িয়ে আছে বলো, কেউ লিখছে না। বা গুড। ও যেটা করবো, একটা খুব শক্ত হয়ে যাচ্ছে, একটা স্যার খুব ছেড়ে যাচ্ছে। এইটাই হচ্ছে পিএসসি এই কোশ্চেন পেপার। এটা এমন চলছে যেটা 30 তারিখ পরীক্ষা আছে, 30th কাল বাদ পরশু। এই কাল বাদ পরশু কি কাল কি আছে? পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি। পেয়ার যাবো, একটা সাইন করে দেবো বল। বিশাল দাম আছে। না, আমার মেইন প্রবলেমটা হচ্ছে কি, আমি একটা জিনিস দেখেছি যে যে কাজটা আমি করতে চাই সেটা আমি একমাত্র মানে আমার টিসিএল এ জয়েন করার কারণ হচ্ছে এটা। আমি যখন জয়েন করি তখন আমি আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করেছিলাম যে আমি কি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। তখন বলেছিল একমাত্র তুমি টিসিএল এ কাজ করলেই করতে পারবে, আর অন্য কোনো। সেটা আমি জানতাম না, সেটা ভগবান দিয়ে দিয়েছে। এই জব, ঠিক আছে, তো সবকিছু বোঝা যায়। একমাত্র এই জবটাতেই আমি এই কাজটা কন্টিনিউ করতে পারবো, আর এটা করতে পারাটা আমার কাছে খুব বড় ব্যাপার। কারণ আমি তো দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গুলোর কন্ডিশনটা কি হয়ে রয়েছে। যতগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট আছে, ঠিক আছে, খুব ভালো পোস্ট, কিন্তু তার ওয়ার্ক লোডটাও সেরকম। আর এই যে পিএসসি এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট, তো ঘাপলা পয়সা কার পোস্ট, ডাইরেক্ট লাইভ রেকর্ডিং এ বলছি। তুমি সৎ থাকলেও সৎ থাকতে দেবে না তোমাকে। সব থেকে নির্ভেজাল চাকরির মধ্যে আমি দুটো জিনিস দেখেছি। এক মানে নির্ভেজাল চাকরি হচ্ছে, একটা হচ্ছে টিসিএল এর চাকরি, হচ্ছে নির্ভেজাল চাকরি। টিসিএল এরও নয়, ঠিক আছে, নির্ভেজাল চাকরি। ওই আমাদের কন্ট্রোল রুমে কেউ ঢুকতেও আসে না। TCL এর জব ভালো। সবকটা ট্রান্সমিশন কোম্পানির মধ্যে সব থেকে বেশি ঘাপলা হয় হচ্ছে পিএসসি তে, পয়সা করি খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আর ডিসিএল। আমাদের তো ইন্টারভিউ সময় বলছে যে তোমরা পয়সা করি নিয়ে বেশি এ করবে না, মানে কেউ অফার করতে আসলে এ করবে না, ঠিক আছে, এই সমস্ত কথাবার্তা, ঠিক আছে, হ্যাঁ। তারপরে বলছে মাল খাবে না, অন্তত মাল খাবে না, টেলিভিশনে বলছে। না না, ইন্টারভিউতে নয়, যখন জয়েনিং এর সময়। এগুলো হচ্ছে সতর্ক বার্তা, রেড অ্যালার্ট। হ্যাঁ, ছেলে কেউ দেখতে আসবে না, সেটা ঠিক কথা, কিন্তু তুমি তো জানবে। বলো এটা কত হবে অ্যান্সার? এই তোমার ক্যালকুলেশনের জন্য অঙ্ক দিয়েছি, বলো। সাধারণ মানুষ যেগুলো ফুটপাতে করে খাচ্ছিল সেগুলো তো কিন্তু তুলে
আজকে মানুষগুলোর কাছে রোজগার করার কোনো জায়গা নেই, কষ্ট করে তারা রাস্তায় দাঁড়িয়ে রান্না বান্না করে লোকদের খাওয়াচ্ছে, তাতেও লোকের সমস্যা। মানে আপনি যারা আমার তো তোমার তো আগে মনে হওয়া উচিত যে ওই লোকগুলো কি করে খাবে। আমি যাদেরকে চাকরি দিতে পারছি না, সে নিজের মতো করে কোনো ঝামেলা না করে একটা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছে, সে তো আমাকে কোনোভাবে এফেক্ট করছে না। তুমি এমন একটা ল পাস করলে, এমন একটা ল পাস করো যাতে করে তোমার যেখানে হাই প্রোফাইল এরিয়া আইডেন্টিফাই করো যে এটা হাই প্রোফাইল এরিয়া, এখানে তুমি বসতে দেবে না, সেই লোকগুলোকে ভাগাও, না কে এখন সব জায়গায় সব ভাগানো শুরু হয়ে গেছে। এই যে কত লোক, কত হাজার, কত লক্ষ লোক যে এই ফুটের রাস্তার উপর দাঁড়িয়ে কাজ করছে, খাচ্ছে, তুমি চিন্তা করতে পারবে না। প্রত্যেকটা ফ্যামিলিতে দুটো তিনটে করে লোকজন আছে, দুজন বাবা মা কাজ করছে, দুটো বাচ্চা আছে, ওই ফুটপাতে রাস্তায় রোজগার করছে তারা। কতটা কষ্ট করে তারা এই কাজটা করে। ওই একটা কসমেট আপনি বললেন, কিন্তু আপনি অন্য কিছু আছে আমাদের ওখানে দেখেছেন, আমাদের ওখানে চাপিয়ে বসে যেমন কিন্তু বন্ধুদের কথাটা বলি। ওরা দেখো, তুমি ওদের বসার কারণটা তুমি আগে বলবে, কেন বসেছে। ওই বসার কারণে যদি গভর্নমেন্টের দোকান দেখাতে পারবেন আমাকে ওখানে গেলে, আমি বড় দোকান আমাদের দেখাতে পারবেন, যারা লিগাল, হ্যাঁ ঠিক। এবং এটা দ্বিতীয় আমাদের মিন্স কি বলতে চাইছেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি আমি তো যাই অ্যাটিটিউড দেখি, সবকিছু দেখি করি, আমি বাইরের স্টেটে যাই না, চুপচাপ থাকি। ঠিক আছে, আপনি সেটা এখন আমি সবকিছু তো বলতে পারছি না, কিন্তু কি বলতে চাইছি আপনার বুঝতে পেরেছি। সেটা সেটা করার উপায় আছে, ওইটা কিন্তু সঠিক প্রসেস নয়, কিন্তু আমি সেটা করার উপায় আছে। হ্যাঁ? সব জায়গাতে যদি কোনো দেখো সিলেক্টিভ আউটরিচ করতে গেলে মুশকিল আছে। তুমি যখনই সিলেক্টিভ আউটরিচ করতে যাবে না কোনো বিষয়, তখন মুশকিল আছে, তারা কিন্তু সেটাকে বাধা দেবে। এবার তোমাকে সবার আগে এটা একটা প্ল্যান রয়েছে, তাদেরকে সরাতে হবে। তুমি যদি মনে করো যে কোনো একটা বিল্ডিং এর চারিদিকে, ঠিক আছে, কোনো একটা বিল্ডিং এর চারিদিকে ধরো সেখানে লোকজন তোমার রোজগার করে খাচ্ছে, আমার কাছে মানুষের গুরুত্ব সব থেকে বেশি। ঠিক আছে, তুমি এবার হ্যাঁ তুমি বলতে পারো যে বাইরের স্টেট থেকে লোকজন এসে সেম কাণ্ড করছে, বিহার থেকে লোকজন করছে, তো কিন্তু হচ্ছে, এটা তো মিথ্যে কথা কিন্তু নয় যে চালের দোকান থেকে শুরু করে দেখাতে পারবেন, একদিন আমি জিজ্ঞেস করে তোমার জানি তো, কিন্তু 1% পাবেন ব্যক্তিগত কোন পলিটিক্স সাপোর্ট করবে, যেটা আমি তো বাইরে হ্যাঁ? 30 এমবিআর কার্ড আর কেউ বলো। গ্রসারির দোকানে গেছি, গিয়ে বললাম যে এখানে জল দিয়ে দিচ্ছে, ওইও নেই। ফোন পে করছি, ফোন পে ওয়েস্ট বেঙ্গল না, তারপর একটা খারাপ ভাষা বললো, তারপরে বললো যে বাংলাদেশ থেকে ঠিক আছে। এবার আমি সেখানে একটা স্টেটের বাইরে যাচ্ছি, ঠিক আছে, আমি কিছু না বলে চুপচাপ ওটা নিয়ে চলে ওখানে কিছু করতে পারবে না, কিন্তু যদি তুমি এইখানে যাও, আমি এটাকে বলবো অন্যভাবে, আমার যথেষ্ট মনে রাগ আছে, এটা খুব একটা ভুল কাজ করে। মানে ওইভাবে আপনি ভাবছেন যে হ্যাঁ কারো পেটের লিঙ্ক, কিন্তু আপনি আজকের দিনের আমি সিনিয়র, কিন্তু আমি যেহেতু বাইরে যাচ্ছি স্ট্রাগল করছি এই সময়, তাই আমি ব্যাপারটা আরো চোখে দেখতে পাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে বুঝতে পেরেছি, তোমার কষ্টটা আমি বুঝতে পেরে গেছি। বলো এটা কত হবে? কত 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 30 এমপিআর হবে না, 30 এমপিআর হবে না, সেফটি ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করো। 30 এমপিআরটা কি বের হচ্ছে তোমার? 28 এমপিআর এর কাছে 45 এমপিআর আছে, যেটা বেরোলো রেট দিয়ে গুণ করতে হবে, যে টোটাল লোডটা বেরোচ্ছে, টোটাল লোড বার করো। ঠিক আছে, টোটাল লোড বার করো, দেখো টোটাল লোড আসছে হচ্ছে গিয়ে 5400 ওয়াট। ঠিক আছে, টোটাল লোড আছে 5400 ওয়াট, তাহলে কারেন্ট কত হবে? P বাই V cos phi, তাই তো? তাহলে P বাই V cos phi যদি হয়, তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারবে বলো?
হ্যাঁ, তাহলে এখানে দেখো পাওয়ার ফ্যাক্টরটা 0.8 কিছু বলেছে, 0.8 বলে দিয়েছে, তাহলে কারেন্টের ভ্যালু আছে 28.125। এবার এইটার সঙ্গে সেফটি ফ্যাক্টর গুণ করো ডেট দিয়ে। সেফটি ফ্যাক্টর দিয়ে ওটা বাড়াতে হবে। ও আচ্ছা, পারমিসিবল ফ্যাক্টর না, ওটা পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এটা কি পাওয়ার পারমিসিবল ফ্যাক্টর লেখা আছে এখানে? আর এখানেও পারমিসিবল পাওয়ার ফ্যাক্টর লেখা আছে, পারমিসিবল পাওয়ার ফ্যাক্টর হবে, ঠিক আছে। পাওয়ারটা কোনো কারণে মিস হয়ে গেছে, পারমিসিবল পাওয়ার ফ্যাক্টর। স্যার টোটাল লোডটা 5400 কি করে বের করলেন একটু বলুন না। এই কি করে বেরোলো 5400? এই দেখো, 3 লাইট or fan circuits of 800 watt each, তিনটে, তাহলে কত হচ্ছে? 2400 হয়ে গেল তো, ঠিক আছে। আর এখানে কি বলেছে দেখো, 15 অ্যাম্পিয়ার 1.5 কিলোওয়াটের দুটো, তাহলে 3 কিলোওয়াট হয়ে গেল তো, 1.5 কিলো মানে 1500 করে দুটো 3000, 3000 দিয়ে 5400। হলো তো। দেখো নেক্সট, ফিল্ড ওয়াইন্ডিং কে শর্ট সার্কিট করলে কি হবে? এটা তো বলা উচিত সবার, কি হবে? অপশন এ স্যার। হচ্ছে না। Option B. আলটিমেটলি স্লিপিং ইন্ডাকশন মোটর লাস্টে কি হিসেবে বিহেভ করে? স্লিপিং ইন্ডাকশন মোটর রেজিস্ট্যান্সটা কাট করে দিলে ইন্ডাকশন মোটর হয়ে যায় তো। তুমি এখানে কি করছো আলটিমেটলি? যে কোনো সিনক্রোনাস মোটর শর্ট সার্কিট করা মানেই তো তাই। দেখো, ওটাও ওর ক্ষেত্রে করে, ওটা ভুল বলছি, ওটাও তো ইয়ের ক্ষেত্রে করে। সিনক্রোনাস মোটরের ফিল্ড করলেও সেম জিনিস হবে, সিনক্রোনাস মোটরের ফিল্ড করলেও সেম জিনিস হবে। কোনটা হবে? অপশন ফর্মুলা মুখস্থ করতে হবে কিন্তু। এটা হচ্ছে বি অ্যান্সার। অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে। s মাইনাস a বাই s মাইনাস a এর হোল স্কয়ার বাই ওমেগা স্কয়ার। কালকে sin ওমেগা থিটা করছিলাম, কত ছিল? হ্যাঁ, s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, তাই তো। আর cos থাকলে কি হবে? এই যে cos s আছে, তাহলে উপরে s হবে। হ্যাঁ, এবার যখনই তুমি এর আগে e টু দি পাওয়ার 80 লাগাবে, e টু দি পাওয়ার 80 লাগাবে, যদি a থাকে, ঠিক আছে, তাহলে মাইনাস হয়ে যাবে আগে। এখানে s মাইনাস a, এখানে s মাইনাস a, এখানে s মাইনাস a হয়ে যাবে যদি প্লাস a থাকে। আর মাইনাস a হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, বুঝতে পারলেন? e টু দি পাওয়ার প্লাস এটি থাকলে নিচে মাইনাস এটি হবে, মাইনাস a হবে, আর মাইনাস এটি থাকলে প্লাস a হবে, ঠিক আছে। খালি এই খেয়াল রাখবে, কারণ একটা ফর্মুলা দিয়ে না তোমাকে বাকিগুলো সব মনে রাখতে হবে, শুধু এই ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার বাদ বাকিগুলো সেই অনুযায়ী তুমি একটুখানি মডুলেট করে নেবে, চেঞ্জ করে নেবে। এই ফর্মুলাটা একটু লিখে রাখো তোমরা, আরেকবার লিখে নাও, সাথে একবার করে লিখে নাও সবাই। এই সাইন ওমেগাটির ফর্মুলাটা আর কস ওমেগাটির ফর্মুলাটা লিখে নাও, ঠিক আছে, যাতে একবারই হিট করতে পারো তাড়াতাড়ি। সাইন হাইপারবোলিকটা যদি মনে রাখতে পারো আরো ভালো। স্যার ই টু দি পাওয়ার সাইন ওমেগা টি ফর্মুলা তখন এই প্লাস ফর্মুলাটা একবার বলুন না। ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এটি সাইন ওমেগা টি, ওই ফর্মুলাটা হ্যাঁ, আরেকবার বলুন তো। তুমি রিয়েলাইজ করো জিনিসটা, বলতে হবে না। দেখো, ই টু দি পাওয়ার এটি সাইন অফ ওমেগা টি, তাই তো। এইটা কি হবে? সাইনের জন্য উপরে ওমেগা আছে তো, তার মানে এখানে উপরে ওমেগা পড়ে থাকবে, আর নিচে এস। দেখো এখানে প্লাস এ আছে মানে মাইনাস এ, এইটার হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার হবে, ঠিক আছে।
এইটা হয়ে যাবে তোমার সাইনের ফাংশনটা, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার যদি তুমি মাইনাস এটি সাইন ওমেগা টি লেখো, তখন এটা এস প্লাস এ হয়ে যাবে। হ্যাঁ, আর সাইন অফ ওমেগা টি লিখলে এবার সেই অনুযায়ী করসপন্ডিং কসটা তোমরা লিখে নাও। $69 H/3, তাই তো? কোনটা হবে বলো? 1/3 স্যার, অপশন বি। Above the base হবে। না, অপশন বি নয়, ঠিক করে দেবো। 1/3 বলুন না। 69 এর অপশন সি, ঠিক আছে। 1/4 হবে, চেক করে দেখবে 1/4 হবে। সিজির পজিশনটা কোথায় হবে? তোমরা এই দেখো সলিউশনটা করে রেখেছি এখানে। তোমাকে এখানে কোণ বলেছে না, কোণের জন্য h/4, ট্রায়াঙ্গেলের জন্য h/3, ঠিক আছে। তারপরে দেখো বাদবাকিগুলো b/2 b/2 রয়েছে। তারপর দেখো সেমি সার্কেল y বার সমান সমান 4r/3 পাই। কালকে একটা অঙ্ক করলাম না 4r/3 পাই দিয়ে। দেখো সেমি সার্কেলের 4r/3 পাই, কোয়ার্টার সার্কেলের কত আছে বলো ভাই? 4r/3, ওটাও সেম আছে 4r/3 পাই। এই পিডিএফটা আমি অলরেডি তোমাদের পাঠিয়েছি, দেখবে একবার খেয়াল করো। If all the sequence voltages at fault point in a power system is equal, Double line to count, sir, option B. Sir, ground fault. Let's see fault. Ground fault. double line to Ground fault. double line to ground fault, প্রত্যেকটা কম্পোনেন্টের যোগ করলে 0 হবে। IA0 plus IA1 plus IA2, এটা ইকুয়াল টু হচ্ছে কি 0, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা ভোল্টেজের কম্পোনেন্ট VA1 is equal to VA0 is equal to VA2, ঠিক আছে। মানে এগুলো সব সমান হচ্ছে। আর ফল্ট কারেন্টের যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 3IA0 এর সঙ্গে সমান হচ্ছে। This is the fault current. The Laplacian of a scalar function V is, এটাও বলতে পারবে তো, কালকে বলেছিলাম ল্যাপ্লাস ফাংশন, ওইটাকে ল্যাপ্লাসিয়ান বলে। একাত্তরেরটা বলো। এখানে কি বলেছে? স্কেলার ফাংশন ভি বলেছে। ঠিক আছে, স্কেলার ফাংশন বলেছে, বলো। ল্যাপ্লাসিয়ান ফাংশন কোনটা ছিল মনে করতে পারছো? একটা ফর্মুলা বেরিয়েছিল না, এই যে স্কয়ার ভি ইজ ইকুয়াল টু 0, এই যে ডেল স্কয়ার ভি ইজ ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন, এই একটা ফর্ম বার করেছিলাম মনে আছে কালকে। এইটাকে 0 করে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এটাই হবে তোমার ল্যাপ্লাসিয়ান। এবার এই ল্যাপ্লাসিয়ান এর বলছে ভিটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে তুমি যদি এটা আগের স্টেজে দেখো, প্রথমে একটা ডেল অপারেটর ছিল,
তারপর একটা ডট প্রোডাক্ট ছিল, তারপর একটা গ্র্যাড অপারেটর ছিল, এই ডেল অপারেটর ছিল, তারপরে হচ্ছে স্কেলার। যদি এটা স্কেলার হয়ে যায় তখন এটাকে বলে গ্র্যাড, এটা হচ্ছে গ্র্যাড। ঠিক আছে, এই ডট প্রোডাক্ট করা মানে ডেল ইনটু গ্র্যাড, এইটা অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স অফ গ্র্যাড অফ ভি। গ্র্যাড ফাই কথাটা কখন লেখা হয়? গ্র্যাড ফাই কথাটা লেখা হয় যখন ফাইটা হচ্ছে গিয়ে তোমার একটা কনস্ট্যান্ট প্যারামিটার, স্কেলার প্যারামিটার, তখন ওটাকে গ্রেডিয়েন্ট অফ ফাই লেখা হয়। ঠিক আছে, আর ডাইভারজেন্স কখন লেখা হয়? যখন ওই দিকে টার্মটা ভেক্টর হয়ে যায়। ডাইভারজেন্স কার করা যায়? পুরো ভেক্টর টার্মস এর করা যায়। মানে আমরা দেখবে ডাইভারজেন্স অফ ডি করেছিলাম, এই ডিটা হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ইটস এ ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, যদি ডাইরেকশন থাকে তখন এখানে আমাকে ডট প্রোডাক্ট করতে হবে, এইটাকেই বলে ডাইভারজেন্স অফ ডি। এইটাকে আমি লিখি হচ্ছে এরকম ভাবে, ডাইভারজেন্স অফ ডি, ডাইভার, এটাকেই বলা হয় ডাইভারজেন্স অফ ডি। ঠিক আছে, ডাইভারজেন্স অফ ডি হিসাবে তিনটে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে, তিনটে ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল। ডি ইজ ইকুয়াল টু এপসাইলন ইনটু ই। ঠিক আছে, আচ্ছা, ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ গ্র্যাড ফাই। এই গ্র্যাড ফাইটা মানে কি? এখানে কোনো কিছু নেই, গুণ করা আছে, ফাই একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন। আরেকটা কি ইকুয়েশন ছিল? আরেকটা ইকুয়েশন ছিল। ঠিক আছে, সেটা ছিল ডাইভারজেন্স অফ ডি। ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল টু কি একটা আছে আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো ওইটা আরেকটা ইকুয়েশন ছিল। দাঁড়া, ওই ইকুয়েশনটা কি ছিল বলে দিচ্ছি। 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল? 3 নম্বর ইকুয়েশনটা ছিল ডাইভারজেন্স অফ ডি ইজ ইকুয়াল টু চার্জ ডেনসিটি, ডেল ডট ডি ইজ ইকুয়াল টু রো। রোটা হচ্ছে চার্জ ডেনসিটি। ঠিক আছে, এইটা হচ্ছে তিনটে ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফান্ডামেন্টাল ইকুয়েশন। আর সেখান থেকে আমি ওই ফর্মটা নিয়ে এসেছিলাম। এবার আমার যখন অ্যানালিসিস করছিলাম, ওই ভিটাকে যদি লিখি ল্যাপ্লাসিয়ান, ল্যাপ্লাসিয়ান মানে ডেল স্কয়ার ভি ইকুয়াল টু 0 করলে ল্যাপ্লাসিয়ান হয়। তাহলে ওই ডেল স্কয়ার ভি এর যেহেতু ভিটা স্কেলার ফাংশন, তার মানে ওইটা আলটিমেটলি গ্রেডিয়েন্ট হচ্ছে, একটা ডাইভারজেন্স হচ্ছে, একটা গ্রেডিয়েন্ট হচ্ছে। বলো, ডিএলএমবার্ট প্রিন্সিপালটা বলছে ইজ রিডিউসিং, অপশন এ, রিডিউসিং দ্য প্রবলেম অফ কাইনেটিক্স টু ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক প্রবলেমস। এই প্রিন্সিপালটা কাজে লাগে, এই কাজটা করা হয়। মেকানিক্যালের টপিক ছেড়ে দাও, তারপরটা বলো। Which of the following band is just above the intrinsic Fermi level of the n-type semiconductor? conduction band. below the conduction band is কন্ডাকশন ব্যান্ড হবে তো উপরে কে থাকে? উপরের দিকে থাকে কন্ডাকশন ব্যান্ড, তাই তো? ঠিক আছে, পিস্টন টাইপ বলছে, পিস্টন টাইপ প্রকৃতি হচ্ছে তোমার অ্যান্সার। Radiation. তার মাধ্যমে হিটটা বাইরে বেরিয়ে যায়, এলিমেন্ট থেকে যে হিটটা বেরোয় সেটা রেডিয়েশন বলে। sir gas to the conduction এর মধ্যে T ইকুয়াল টু 0 কেলভিনে সেটাকে এনার্জি লেভেলটা কি বলে? ফার্মি লেভেল বলে, তাই না? তোমরা এই পিডিএফটাই দেখবে, আমি এখানে অনেক কিছু লিখেছি। এই পিডিএফটা দেখবে, এখানে আমি অনেক কিছু লিখেছি। ডিএলএমবার্ট প্রিন্সিপাল, ঠিক আছে, তারপরে এখানে ফার্মি লেভেল কোনটাকে কি বলে না বলে এই গল্পগুলো কিছু একটা লেখা আছে এখানে। ঠিক আছে, এখানে দেখবে। হ্যাঁ, কাউকে কোনো দিয়ে দেবো, যদি না দেওয়া হয়ে থাকে দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো। এরকম কোশ্চেন দিলে হয়ে গেল। এই কোশ্চেন দিয়ে দিলে হয়ে গেল। তুমি হাসছো, তোমরা হাসছো তো?
এই কোশ্চেনটা দেখো ভালো করে ঠান্ডা মাথায়। এই কোশ্চেনটা যেই কোশ্চেন কিন্তু কোনো এই কোশ্চেন নয়, 2003-এর একটা ইলেকট্রিসিটি অ্যাক্টের একটা সেকশন থেকে সেগমেন্ট থেকে দিয়ে দিয়েছে ক্যাপটিভ পাওয়ার জেনারেশন কোন সেগমেন্টের মধ্যে পড়ে। ফাইন হয়ে গেছে কোশ্চেন দিলে 77 সেকশন 9 স্যার। 77-এর বলছে অপশন নাম্বার বি সেকশন 9। ক্যাপটিভ জেনারেশন মানে হচ্ছে তারা নিজেদের জেনারেশনটা নিজে করতে পারে, নিজের ধরো ধরো টাটা স্টিলের একটা বড় প্ল্যান্ট আছে, সেইখানে নিজস্ব একটা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে নিজের পাওয়ার প্ল্যান্ট। যদি ওরা নিজেদের পাওয়ারটা নিজেরা করতে পারে তাহলে ওদের অনেক টাকা লাইসেন্স আসছে, অনেক সুবিধা দিতে। ওজন্য সবাই লাইসেন্স মিলে এগিয়ে পড়ে। এটা বলো, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাপ। এটা তোমরা করতে পারবে, করো এটা, এটা করো সবাই। দেখেছো পরীক্ষার কোশ্চেন পেপারটা যে এই কিন্তু কোশ্চেন গুলো কিসের আছে? যদি WBPSC যে যেই পরীক্ষাটার যে ইন্টারভিউটা আছে এইটা যদি তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা সাবজেক্ট আগে পড়াবো, ঠিক আছে, সেইটা হচ্ছে এস্টিমেশন কস্টিং। এই সাবজেক্টটা আমি তোমাদের এখন যে সাবজেক্ট গুলো চলছে সেগুলো বন্ধ করে দেবো, ঠিক আছে, সেগুলো বন্ধ করে দিয়ে এই সাবজেক্টটা আমি আগে পড়িয়ে দেবো, কারণ যারা ইন্টারভিউ দেবে তাদের এই সাবজেক্টটা লাগবে। তো আমি ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট করবো যদি আগে ইন্টারভিউ ডিক্লেয়ার হয়ে যায়। খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডিক্লেয়ার হয়ে গেলে এই সাবজেক্ট আমি আগে পড়াবো। স্যার অপশন এ হবে? অপশন বি স্যার, অপশন বি। অপশন বি একটা অ্যান্সার আসছে, অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। চলো তো বাকিটা বলো, বাকিটা পড়ো, দেখো অপশন বি আসছে কিনা। সব পড়তো, এই বলবো না এটা অ্যান্সার, ঠিক অ্যান্সারটা ঠিক করে করো করো করো, এই করো। পিএসসি ব্যাচের অনেকগুলো ছেলে রিটেন কোয়ালিফাই করেছে, যদি বল তোমরাই আমাদের নাম আর মুখ উজ্জ্বল করবে। অনেকগুলো ছেলে করেছে, মোটামুটি 10টা ছেলে মতো, 10-15টা ছেলে করেছে। আচ্ছা স্যার, পিএসসি তে কি মানে ফাইনাল রিটেন মার্কসটা ওরা কখনো দেখায়? মানে 2018 কি এরকম? Yes, দেখাবে। WBPSC ওয়েবসাইটে একটা প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার বলে সেগমেন্ট আছে, প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার। প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারে ক্লিক করলে ওরা দেখবে, সবসময় প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজারটা মাঝে মাঝে চেক করবে, ওখানে তোমার ওয়েবসাইটে এই রেজাল্টে এটা দিতে ওরা বাধ্য, ওখানে ওরা দেবে যে তোমার কত মার্কস এসছে, ওরা পাবে কি ওখান থেকে। প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যেই লেখা আছে, ডান দিকটা দেখবে এইরকম একটা জায়গায় দেখবে অনেকগুলো বাটন ঘুরে ঘুরে বেড়ায়, নিচ করে এইরকম জায়গায় আছে ডান দিকটা, এইখানেই কোনো একটা জায়গায় প্রোঅ্যাক্টিভ ডিসক্লোজার আছে। তাহলে এইটা তো তোমার অ্যাডমিটেন্স প্যারামিটার, তো তাহলে এখান থেকে ডাইরেক্টলি অ্যাডমিটেন্স প্যারামিটারটা লেখো না, y11 y12 y21 y22, এটা তো লিখতে বেশিক্ষণ সময় লাগবে না, তারপর বলো কত হচ্ছে। হ্যাঁ, এটা তো ইনভার্স করলে টুক করে হয়ে যাবে, তাহলে 2
1 1 1 এবারে ইনভার্স করো 1 বাই এডি মাইনাস বিসি ইনটু কত হবে বলো ভাই যখন মাইনাস ডি মাইনাস মাইনাস বি সরি ডি এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে, ডি এ মাইনাস বি মাইনাস সি। এখানে হচ্ছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বসাও, এইটা অ্যান্সার আসছে। এই বি নম্বরটা অ্যান্সার হবে দেখো 1 বাই এডি মাইনাস বিসি ডি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এটা হচ্ছে শর্টে ইনভার্স করার পদ্ধতি, ঠিক আছে। ইনভার্স দেখো Z11 Z12 Z21 Z22, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সটা বেরোলো এইটা হচ্ছে ইনভার্স অফ Y11 Y12 Y21 Y22 এর ইনভার্স করলেই হবে। সেই ইনভার্স করার ফর্মুলাটা হচ্ছে কি 1 বাই AD মাইনাস BC, দিস ইজ A, দিস ইজ D, B, C। তার মানে Y11 Y22 মাইনাস Y21 Y12 হয়ে গেল AD মাইনাস BC। এবার এইখানে ম্যাট্রিক্সের মধ্যে লেখো D A B C, D এখানে চলে যাবে D, এখানে চলে যাবে A মাইনাস B মাইনাস C। এটা হচ্ছে ইনভার্সের ফর্মুলা, ঠিক আছে। ডাইরেক্টলি ইনভার্সের ফর্মুলা এইভাবে লিখতে পারো। পড়ো পড় হচ্ছে কিনা দেখো, এই রেজাল্ট আসছে কিনা দেখো। হয়েছে করে যাও, করতে পেরেছো সবাই? রে বুঝলে? না স্যার একটু ওটা হ্যাঁ ঠিক আছে, পড়ো, তারাও তো নেই কিছু, পড়ো। কি হয়েছে তো? আজকে সেকেন্ড ধাপে ওই ইয়েটা করাবো, ঠিক আছে। বাসবার প্রোটেকশন আর ট্রান্সমিশন লাইন প্রোটেকশনটা করি শেষ করবো, তাহলে ওখানে প্রোটেকশনটা শেষ হয়ে যাবে। আর সিস্টেম হয়ে যাবে। আর কালকে তোমরা ইলেকট্রনিক্স পড়তে চলে আসবে কালকে, ঠিক আছে। কালকে ক্লাস হবে। আগের দিন তো শনিবার দিন তো, কালকে তো ক্লাস দিতে পারে, কালকে চলে আসবে। বুঝলি তো? নেক্সট বলো কত হবে এটা?
বার করো ৭৯টা ওটা n হবে, ঠিক আছে, n ওভার কারণ 7/n $7.5 হচ্ছে তো। দেখো PS এর মানে কি, ফ্লাক্স মাল্টিপ্লায়ার ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল ডিভাইডেড বাই পিকআপ কারেন্ট। তাই তো, এই পিকআপ কারেন্ট মানে হচ্ছে কি কারেন্ট সেটিং মাল্টিপ্লাইড বাই সিটি রেটেড সেকেন্ডারি কারেন্ট। সিটি রেটেড সেকেন্ডারি কারেন্ট, তাহলে এইটা দেওয়া আছে কত, 150% ইনটু কত আছে এটা বলো, 5, তার মানে 1.5 ইনটু 5, তাই তো 7.5 অ্যাম্পিয়ার। ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ পাওয়ার ট্রান্সফার কত আছে, নিয়ার টু ফুল লোড, তাই তো। লিমিটিং ফিকশন টু নরমাল রিঅ্যাকশন, এটা বলা উচিত, এটা সমান করা উচিত। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা পড়োনি, মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর, তো নরমাল সিম্পল করছে তো। লিখলাম ঠিকই তো লিখেছি। এইটাই তো হচ্ছে তোমার নরমাল লিমিটিং ফিকশন, এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন। এটা বডি, এই বডি থেকে ওয়েটটা কাজ করছে, F সমান সমান মিউ আর, এই ডাব্লিউ ঠিক অপোজিটে কাজ করতে হচ্ছে আর নরমাল রিঅ্যাকশন। এবার ফিকশন, তুমি যদি বডিটাকে ধরো এইদিকে ফোর্স অ্যাপ্লাই করেছো, দিস ইজ দি ফোর্স অ্যাপ্লাইড, ফোর্স এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তার উল্টো দিকে ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর সারফেস দিক, দিস ইজ দি ফ্রিকশন এফ, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিকশন। এই এফটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, দিস ইজ দি এফ, আর এই আরটা হচ্ছে এইটা। এটা কিন্তু বেসিক ফিজিক্স, আবার বলছি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আসবে এসএসসি জেইতে আসবে, ঠিক আছে। নেগেটিভ সিকোয়েন্সের পরীক্ষা করা এই যে ডাইভারজেন্স অফ পি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এইটা হচ্ছে ফ্যারাডের ল, ফ্যারাডের 4টে ল আছে, ঠিক আছে। ফ্যারাডের 4টে, ফ্যারাডে বলছি ম্যাক্সওয়েলের 4টে ল আছে রিগার্ডিং ম্যাগনেটিক ফিল্ড। ফ্যারাডের ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, দেখো আমরা যখন সমস্ত ক্লাস ইন্টারপ্রিটেশন করেছি সেগুলো ওয়ান ডাইমেনশনাল, যা পড়েছি ইউনিভার্সাল ল গুলো হচ্ছে সব ম্যাক্সওয়েল ল। তার মধ্যে এটা del b equal to 0, del dot b equal to 0। কার্ল মানে কি বলতো, এই দেখো কার্ল মানে হচ্ছে যে ক্রস প্রোডাক্ট যেটা বলে, না ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এদিক দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ঘূর্ণিটাকে বলে কার্ল। এদিক দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, এদিক থেকে এদিকে, এদিকে ফর এক্সাম্পল কলকাতা, এদিকে ফর এক্সাম্পল বাঁশবেড়ি, ঠিক আছে। তো গঙ্গা নদীর বহনটা তো এদিক থেকে এদিকে আছে, তার সাথে সাথে আরো একটা বহন আছে পাড়ের দিক থেকে। তুমি যদি দেখো যে জলের গতিবেগটা পাড়ের দিকে সব থেকে কম, একদম পাড়ের যত কাছে আসবে জল পুরো গতিবেগই নেই, সেন্টারের দিকে সব থেকে বেশি। তাহলে একই সাথে জলের রেখাতে প্রত্যেকটা জায়গায় দুটো করে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দেখো, যার জন্য একটা টার্বুলেন্ট ফ্লো তৈরি হয়। সেই টার্বুলেন্ট ফ্লোটা কোন দিকে থাকবে, নিচের দিকে, যেটা আমরা ঘূর্ণি বলি। ঘূর্ণিতে কোনো জিনিস করলে সেটা নিচের দিকে ডুবে যাবে, ওই নিচের দিকে ডাইরেকশনটা হচ্ছে ডাইরেকশন অফ দ্য কার্ভ বা রেজাল্টেন্ট ভেক্টর, ওইটাকেই বলে কার্ভ। কার্ভ মানে হচ্ছে ইট ইজ এ রেজাল্টেন্ট ভেক্টর, কোনো প্রোডাক্টের রেজাল্টেন্ট ভেক্টরকে বোঝানোর জন্য এইভাবে তো দেখা হচ্ছে। এই দুটো ফোর্স থাকলে থার্ড ফোর্সটা তলার দিকে ডাউনওয়ার্ড কাজ করবে,
ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন স্কিম কোথায় অ্যাপ্লাই করা হয়? কেবলমাত্র এইচপি ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়, ঠিক আছে? ক্যারিয়ার কারেন্ট প্রোটেকশন স্কিম। হ্যাঁ কি তুমি দুটো কোশ্চেন পেপার একবার মিলাবে, দেখবে 90% কোশ্চেন সেম, একই রকম আছে। 60-75% কোশ্চেন তুমি মানে এমনি একবার রিডিং করলেই বুঝতে পারবে, মেলাতেও হবে না। কোনটা হবে? সিআরও ডাইমেনশন, 2 dimensional। 2 ডাইমেনশনাল ইমেজ তৈরি করে, কারেক্ট। এইটি সিক্স এর বলছে অপশন এ, বলছে অপশন এ বলছে 86 এর অপশন এ বলছে। Next step. What is the temperature? At what temperature the donor states are completely ionized? কোন টেম্পারেচারে ডোনার স্টেটটা পুরোপুরি আয়োনাইজড হয়ে যায়? 0 কেলভিন। কারেক্ট, 0 কেলভিনে তোমার ডোনার স্টেট কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যাবে। Which of the following generators are used in arc welding? ডিফারেনশিয়াল কম্পাউন্ড জেনারেটর। Differential compound generator, correct. Differential compound generator. Newton's law of gravitation. F is equal to G into M1 M2 by R square. ঠিক আছে, এই জায়গায় নিউটন লিখেছিল, এই জায়গায় থেকে কুলম্ব হিসেবে দিয়েছিল, ঠিক আছে? বোথ কুলম্ব এটাকে হিসেবে যুক্ত করে দিয়েছে, ঠিক করেছে না? অপশন ডি। Option D is correct. It is applicable for both. নব্বইটা বলো, 90। 40 ওয়াট। 40 ওয়াট ইজ কারেক্ট, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাইজের উপর ওয়াটের চেঞ্জ হয়। আচ্ছা, তোমাদের বলছিলাম ডিফারেন্ট ইকুয়েশন থাকে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের 4টি ইকুয়েশন আছে, ঠিক আছে? এটাতে দেওয়া আছে ডেল ক্রস ই ইকুয়াল টু 0, ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে, ডেল ডট বি ইকুয়াল টু 0 আর ডেল ডট ডি ইকুয়াল টু রো বি ইকুয়াল টু রো বি, ঠিক আছে? এরকম 4টি ইকুয়েশন আছে, একটা আছে বেসড অন ইলেকট্রিক ফিল্ড, একটা আছে বেসড অন ম্যাগনেটিক ফিল্ড। এই দেখো, খুব ভুল বলছে, রুম টেম্পারেচার বলছে। এটা ভুল বলেছে, 87 এর এ হবে, 0 কেলভিন হবে। এক মিনিট। আচ্ছা, 87 এটা না রুম পড়াবে, ঠিক আছে? এর অ্যানসার ভুল আছে, আমি অ্যানসারটা ভুল দিয়েছি। 87 এরটা তোমরা বড় হচ্ছে রুম টেম্পারেচার। জিরো কেলভিনে তো আয়োনাইজই থাকে না, 0 কেলভিনে তো ইনসুলেটর হয়ে যায়। টেম্পারেচার কত, তারপরটা দেখো। হ্যাঁ, থার্মাল কমপ্লিটলি বলছে, আর তো অপশন নেই কিছু, মানে আর পর বাকি অপশন নেই। দেখো 18 ওয়াটের বলছে 2 ফিট, 2 ফুট হলে 18 ওয়াট, ঠিক আছে? 3 ফুট হলে 30 ওয়াট, 4 ফুট হলে 36 ওয়াট। এবার এখানে দেখো অপশনে দেয়নি,
ইনপুট মানে 30 ওয়াট, অপশনে তো নেই 40 ওয়াট লিখতে হবে। হ্যাঁ? দাঁড়া দেখাবো। স্ট্যান্ডার্ড পাওয়ার হবে না কোনটা? স্ট্যান্ডার্ড ভোল্টেজ হবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড পাওয়ার হবে, পাওয়ার লেভেল। আর কোয়েলি কিন্তু ডিফারেন্সিয়াল কোন জায়গাটা কারেন্ট বেশি করে করা যায়, কম ভোল্টেজ হাই কারেন্ট। অ্যাপ্লিকেশনটা হচ্ছে লো ভোল্টেজ হাই কারেন্ট। ওটা হচ্ছে ডায়ামিটার, এই ডায়ামিটার না, ওই মিলিমিটারের লেন্থ, সরি ওটা হচ্ছে মিলিমিটারের লেন্থ, লম্বা কতটা মিলিমিটারে। হ্যাঁ, দুটো মিলিয়ে আলাদা আলাদা হয় সাইডে। স্যার বলছি একটা কোশ্চেন ছিল, ওই আগের যে কোশ্চেনটা স্যার বললেন না যে রুম টেম্পারেচার, ওইখানে স্যার আমরা থার্মাল এনার্জি থেকে তো পাই ইটি সমান কেটি বাই কিউ, মানে টি বাই 11,600। তো এই টিটা তো অ্যাকচুয়ালি স্যার অ্যাম্বিয়েন্ট প্লাস টেম্পারেচার ধরা হয়, তার মানে 27 ডিগ্রি টেম্পারেচার মানে তো 300 কেলভিন হচ্ছে। তো 300 কেলভিনেই তো স্যার 25 মিলিভোল্ট জেনারেট হয়, যেটাই তো স্যার আমাদের থার্মাল এনার্জি, মানে আয়ন গুলো জেনারেট হয়। তো 300 কেলভিন হওয়াটা উচিত ছিল না? 300 কেলভিন তো দেওয়া আছে। হ্যাঁ, মানে রুম টেম্পারেচার মানে তো স্যার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার নাও হতে পারে না? রুম টেম্পারেচার হলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার না হবে না। মানে এটা আপনি একবার আমাদের জেইর ব্যাচে করিয়েছিলেন এই কোশ্চেনটা, সেই জন্য। কি করেছিলাম বলতো? 300 কেলভিন করেছিলাম। 300 কেলভিন মানে আপনি কেটি বাই কিউ এই ফর্মুলাটায় যদি বসান, তাহলে স্যার টি এর ভ্যালু যদি 300 বসানো হয়, তাহলে ভিটির ভ্যালু 25 মিলিভোল্ট আসবে। আর 25 মিলিভোল্টেই তো স্যার ম্যাক্সিমাম আয়োনাইজড এনার্জি হয় থার্মাল অ্যাজিটেশন থেকে। চেক করতে হবে, এটা চেক করতে হবে। At what temperature the donor states are completely unreactive? রুম টেম্পারেচার বলতে গেলে ঠিকই আছে, ও ঠিকই বলেছে। 300 কেলভিন মানে কি? 300 কেলভিন মানে 27 ডিগ্রি সেলসিয়াস, ওটাই তো রুম টেম্পারেচার। একই হয়ে যাচ্ছে দুটো। কমপ্লিট অ্যাভারেজ হবে। তাহলে একটু সার্চ করবো। At what temperature donor states are completely unreactive? রুম টেম্পারেচার 0 কেলভিন হবে না, 0 কেলভিন তো কোনোভাবেই হবে না। 0 কেলভিনে তো ইট উইল বিকাম ইনসুলেটর, ওটা হবে না, ওটা ভুল করেছে, ওটা আমি এখানে রাখতে দিই। রুম আর 300 কেলভিনের মধ্যেই কোন একটা হবে, 300 কেলভিন আর রুম টেম্পারেচারের মধ্যেই কোন একটা। The magnetic quantum number specifies room temperature বলতে তো fully ionized হয় room temperature, আমরা তাই জানতাম। কিন্তু এটাও তো রুম টেম্পারেচার 87 হয়। এইরকম কিছু কন্ট্রাডিক্টরি কোশ্চেন আছে এখানে এরকম। পিএসসি যে কোশ্চেন সেভ করে সে নিজেই জানে না অ্যানসারটা কি আছে। অ্যাকচুয়ালি স্যার ওইখানটাই কনসেন্ট্রেশন অফ ডোনারের যে ডেফিনেশনটা দেওয়া আছে, ওখানে দেওয়া আছে যে থার্মাল বিদ্যুৎ চমক আছে কিনা? বিদ্যুৎ চমক আছে না? এসিটা বন্ধ করতে হবে। এসিটা খুলে দেন, সুইচটা, ওই সুইচটা করো, সুইচটা করো। হ্যাঁ, বন্ধ করো, প্লাগটা খুলে দাও। বিদ্যুৎ চমকালে আমি তোমাদের হট করে লাইন অফ করে ওঠে নিয়ে আমার এখানে হাতের সামনে রয়েছে, অফ করে টান করে দেবে। আমি ওই যদি এটাকে এখানে ধরে বসে থাকি, টপ করে টান করলে বেরিয়ে যাবে। ভালো
আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পেসিফাইজ, ওই কোন কোশ্চেনটা থাক, ওই কোশ্চেনটার অ্যান্সার 300 কেলভিনও হতে পারে, ঠিক আছে? এইগুলো কি বলতো, সেই পিএসসি এর অ্যান্সার কি চেক করতে হবে, সেইটা তোমায় খেয়াল রাখতে হবে। প্রচুর যদি মানে আমি আপনাকে বলেছিলাম আমি আমার নাম্বারটা আমার যোগও বলেছি, আমি যে কয়টাতে তোমার কত হয়েছে? 30-এর কাছাকাছি ছিল, 130। এরকমই ছিল। 6টা কোশ্চেনের কাছাকাছি এরকম দিয়েছে। এক্সামটা স্যার আমার এক্সপেক্টেড হয়নি, আমি জানি, কিন্তু ওই কোশ্চেন গুলো ঠিক করেনি আমি শিওর, যেহেতু আমার নামটা আছে। এবং দ্বিতীয়বারও ওরা একই বলছে, 1000বার করে কনসেপ্ট, একটা টর্কের অঙ্ক, বেসিক টর্কের অঙ্ক। ওরা বলছে এগুলা টর্কটা স্পিডের উপর ডিপেন্ডেন্ট, কি করে ডিপেন্ডেন্ট হচ্ছে আমার মাথায় ঢুকছে না। আমরা তো সবসময় টর্ক ইজ ইকুয়াল টু 9.55। পুলিয়ে ওটা কেস করো কোশ্চেনে। এরপর এটা চলে এসো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পেসিফাইজ। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলে? 4টে কোয়ান্টাম নাম্বার আছে, কি কি 4টে কোয়ান্টাম নাম্বার আছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, হুম, বলো। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। তারপর ছিল এম, সরি এল, তারপরে কি ছিল? এম, এম, এটা ছিল এমএস, তারপর এস। এমএস বলা হতো। এই এমএস টা হচ্ছে রোটেশন, প্লাস মাইনাস, প্লাস আপ মাইনাস আপ, তাই তো? আচ্ছা, এন এর ভ্যালু যেটা লিখতে হতো, এল এর জন্য 0 টু n-1, আর এম এর ভ্যালু কত ছিল? মাইনাস এল 0 টু প্লাস এল, এরকম ছিল কম্বিনেশন, ঠিক আছে? তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এখানে কোনটা এই 4টের মধ্যে? এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর এটা কোনটাকে বলে? ভুল গেলে হলে কি করে হবে? কোশ্চেন নাম্বার 90, it indicates the shape of the orbital. Orbital এর শেপ ধরে নাও। সাইজটা তো তোমার n এর উপর ডিপেন্ড করবে। n যত বাড়বে তত সার্কেলটা বড় হতে থাকবে তো। ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন বললে তখন তোমার এই যে প্লাস আপ মাইনাস আপ, ওরিয়েন্টেশন মানে কি? ইন্ডাক্টর একদিকে এদিকে আছে, এদিকে আছে, বাবা রে, এই তাড়াতাড়ি চটপট এগুলো বলে নাও। বেশিক্ষণ ডিসপ্লেতে দেখানো যাবে না, তখন মোবাইলে দেখবে। তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে 92 বলো কি হবে? ইলুমিনেশন বার করতে গেলে যে ফর্মুলা লাগাও, দেখো এই অঙ্কটা দেখো, এই যে এই অঙ্ক, এইখানে থিটা বলে দিয়েছে, এটা ডি, তাই তো? এটা 4 বলা আছে, এটা 2 বলা আছে, ঠিক আছে? এইখানে ইপি বার করতে বলেছে, ইপি ইজ ইকুয়াল টু, বলো কত হবে? হ্যাঁ, আই বাই ডি স্কয়ার কস থিটা, তুমি এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো থিটা কত হবে? থিটা হচ্ছে tan ইনভার্স অফ 2/4, থিটা হচ্ছে tan ইনভার্স অফ 2/4, ঠিক আছে? লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে 26.565 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 100 ডিভাইডেড বাই ডি স্কয়ার কত হবে? ডি হচ্ছে √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাই তো? তার মানে তার আবার হোল স্কয়ার, মানে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 20 টাকা। তার রুট, তার আবার হোল স্কয়ার, তাই তো? এটা রুট করলে ডি বেরোলো, তার হোল স্কয়ার করলে এত হচ্ছে, ইনটু cos থিটা, cos অফ 26.525, 565.565, ঠিক আছে? এটা আসছে, এটা ক্যালকুলেশন করলে দেখবে 4.5 লাখ হবে, ক্যালকুলেশন করে দেখবে 4.5 লাখ হবে। বিদ্যুৎ চমকাচ্ছে, একটু তাড়াতাড়ি করছি, হ্যাঁ? 93 নম্বর কোশ্চেনটা বলো কত হবে?
If the process, option C is correct. Cross magnetization as well as demagnetization. তারপরটা হলো 2003 এর এক থেকে কোশ্চেন দিয়েছে। ন্যাশনাল পলিসি লোকাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। লোকাল ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে সেকশন 5 থেকে, ঠিক আছে। তারপরটা বলো 95 সেকেন্ডারি, হ্যাঁ, তো কোনটাকে সবসময় ক্লোজ করা হয়? সিটি। পয়েজ ইজ দ্য ইউনিট অফ, বলো। কালকেই বলেছি, কালকেই বলেছি, ঠিক করে বলো। ডাইনামিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি ইজ ইকুয়াল টু ডাইনামিক ভিসকোসিটি বাই তোমার ডেনসিটি ছিল, কালকে করলাম। ডাইনামিক ভিসকোসিটির ইউনিটটা ছিল হচ্ছে গিয়ে পয়েজ। পয়েজ মানে হচ্ছে পাস্কেল ইনটু সেকেন্ড। পাস্কেল মানে হচ্ছে নিউটন বাই মিটার ইনটু সেকেন্ড। সেইখান থেকে ফর্মুলাটা বার করেছিলাম ডাইনামিক ভিসকোসিটি। এই ডাইনামেটিক ভিসকোসিটি কত বেরিয়েছিল? মিটার মিটার স্কয়ার প্লাস পার সেকেন্ড। এটা বলো। The matrix have an inversely solving কি ধরনের ম্যাট্রিক্স হয়? 97 অপশন এ স্যার। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। বলছে কোন ম্যাট্রিক্সের ইনভার্সন করলে টু হ্যাভ অ্যান ইনভার্সন বাই সলভিং, আচ্ছা ইনভার্সন করলে কোনটা তোমার সলভ করা যাবে সেটা বলেছে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো সলভ করা যাবে। এরপরটা বলো কি লিখবে? পাওয়ার গেন সমান কি লিখবে? ট্রানজিস্টরের পাওয়ার গেন সমান কি লিখবে? এরটা হবে, এরটা। তোমরা কি বলো? চেক করো। অপশন বি স্যার। অপশন এ হবে, তাই তো? আবার চেক করো তো। অপশন এই হবে, আমারও মনে হচ্ছে অপশন এ হবে। অপশন এ হবে আমারও মনে হচ্ছে। অপশন বি না? অপশন বিটা, অপশন বিটা মেরেছি কেন মেরেছি বুঝতে পারলাম না। অপশন বি করছি, এটা একটু চেক করো তো। অপশন বি আছে দেখলাম জায়গায়, চেক করতে হবে। ঠিক আছে। ভোল্টেজ গেইন ইজ ইকুয়াল টু পাওয়ার গেইন ইনটু কারেন্ট গেইন। যেটা একটু চেক করো, এই অ্যানসারটা একটু চেক করো, কনফার্ম করো, অনলাইনে একটু চেক করো। এটাই হবে, চেক করো। এটা অ্যানসার কি চেক করেই করা আছে, এটাই হবে। ঠিক আছে, এটা আমরা দেখছি পরে। ট্রানজিশন তো করবো এরপর সাবজেক্টে, অসুবিধা নেই। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন ডেল্টা টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1 হয়, ঠিক আছে। প্যারালাল, প্যারালাল। প্যারালাল বি। ঠিক আছে, তো এইখানে আমাদের পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, প্রোডাক্ট অফ পাওয়ার গেইন ইজ ইকুয়াল টু এবার এটা দেখো, এটা দেখো, পাওয়ার গেইন ইজ ইকুয়াল টু ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন দেওয়া আছে, তাই তো? তার মানে এইটা অ্যানসার হবে। পাওয়ার গেইন বাই কারেন্ট গেইন অ্যানসার হবে, এইটাই অ্যানসার হবে। 98 এর অপশন এ হবে, ঠিক আছে। অ্যানসার কি ভুল করা আছে? 98 এর অপশনটা এ হবে। ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি। এখানেই তাহলে শেষ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।